হাম ও উপসর্গে 24 ঘন্টায় প্রাণ গেল আরও 11 জনের। সিলেট বিভাগেই মারা গেছেন 5 জন। ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। এই মহামারী বা কোন ভাইরাস আইলে তো মানুষের মনের মধ্যে অবশ্যই আতঙ্ক থাকে। আমি ছাত্র মেডিকেল আসলাম, ওখান থেকে আমার রেফার করছে, কইছে যে ওনাওয়ালা লাগে অন্য চিকিৎসাটা ভালো হয়। ঝিনাইদহে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে মারধর, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, অস্বীকার নেতাদের। সিলেটে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল এক র্যাব সদস্যের। অভিযুক্ত বাপ্পিকে আটক করেছে পুলিশ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন। 1 বছরেও কার্যকর হয়নি মাগুরার আসিয়া হত্যার রায়। শিশু সংগঠকদের পক্ষ থেকে বলতে চাই, শিশুদের সুরক্ষার জন্য একটি আলাদা আইন তৈরি হোক। তুষিরাজ খালাস পেয়ে গেল, আবার তারে যে মাগুরা আদালতে রায় দিল, এটাও কার্যকর করল। সুন্দরবনে দস্যু বাহিনীর কাছে 21 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। খুলনা রেঞ্জে মৎস্যজীবী আমিনুর নিহতের ঘটনায় পরিবারের মামলা। দেশ জুড়ে কোরবানির পশু বেচাকেনা বেড়েছে। জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল প্রথম ক্যাটেল ট্রেন। ক্রেতারা দাম চাইতেছে, বিক্রেতারা দাম দেখতেছে, এখনো কোনো সিদ্ধান্ত নিন না। মাঠে অনেক গরু আছে, রাস্তায় আশেপাশে অনেক গরু। আশা করতেছি কিছুক্ষণ পরে বেচা বিক্রি হবে। এবার অন্যান্য বছর তুলনায় এবার আমাদের চাহিদা আরও বেশি, এবং সেই তুলনায় আমাদের গাড়ি স্বল্পতার কারণে পুরোপুরি চাহিদা দিতে পারি নাই। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 জনের। এর মধ্যে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে 5 শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর সিলেট অঞ্চলে প্রাণ গেল 47 জনের। হামের উপসর্গ নিয়ে নতুনভাবে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 74 জন। মোট চিকিৎসাধীন 286 জন। বরিশাল, ময়মনসিংহ, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। কিছু কিছু স্থানে শয্যার সংকট দেখা দেয় মেঝেতে রেখেও রোগীদের চিকিৎসা চলছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। এই মহামারী বা কোন ভাইরাস আইলে তো মানুষের মনের মধ্যে অবশ্যই আতঙ্ক থাকে, তো অবশ্যই বই কাজ করতেছে। যে আমি ছাত্র মেডিকেল আসলাম, ওখান থেকে আমার রেফার করছে, কইছে যে ওনাওয়ালা লাগে অন্য চিকিৎসাটা ভালো হয়। দর্শক, হাম পরিস্থিতি নিয়ে বিস্তারিত জেনে নিতে চাই। বরিশালের খবর জানাবেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, হাম উপসর্গ নিয়ে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে? সব মিলে পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। শাওন, গেল 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশু এবং ভোলা হাসপাতালে 1 শিশু, 2 শিশুর মৃত্যু হয়েছে এবং এ নিয়ে বরিশাল বিভাগে 41 জন শিশুর মৃত্যু হলো হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে। এবং গেল 24 ঘন্টায় স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী বিভাগের 6টি জেলা হাসপাতাল, 2টি মেডিকেল কলেজ হাসপাতালে মিলিয়ে 133 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে 47 জন। এবং হাসপাতালের শিশু ওয়ার্ডের বা শিশু বিভাগের যে নিচতলায়, দোতলায় এবং 3 তলায় 3 জায়গায় আসলে হাম কর্নার করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যে পরিমাণ বেড রয়েছে সেই বেডের অনুকূলে রোগীর সংখ্যা অনেক। প্রতিদিনই কিন্তু গড়ে আমরা দেখেছি যে 50 জনের বেশি শিশু প্রতিদিন ভর্তি হচ্ছে। এবং যারা ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন, অনেকের সাথে কথা হয়েছে, অনেক শিশুর সাথে, তারা এর আগেও এখানে ভর্তি ছিলেন, পরে বাসায় সুস্থ হয়ে ফিরে যাওয়ার পরে কিন্তু আবার আক্রান্ত হয়েছেন। এর প্রেক্ষিতে আসলে এখানকার যারা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন আসলে সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পরপরই তাদেরকে
পুষ্টিকর খাবার দেওয়া হবে, বা বাসায় যখন জ্বরে আক্রান্ত হচ্ছেন বা হামের লক্ষণ দেখা দিচ্ছে তখনও কিন্তু পুষ্টিকর খাবার খাওয়ানোর দিকেই আসলে তারা আসলে দৃষ্টি দিতে বলেছেন। এবং তারা বলছেন যে যেহেতু প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে, টিকাদান কর্মসূচিও চলছে, ধীরে ধীরে তারা আশা প্রকাশ করছেন যে এই যে সংকট, এই সংকট কেটে যাবে। তবে আমরা যেটা লক্ষ্য করেছি যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই 150 থেকে 200 রোগী এখানে ভর্তি থাকছেন এবং চিকিৎসকরা তাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছেন। তবে রোগীর যে সংখ্যা সেটি কিন্তু কমছে না। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহে মারধরের শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে কিছু উচ্ছৃঙ্খল যুবক তাদের উপর চড়াও হয়। নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, আইনমন্ত্রীর নির্দেশে ছাত্রদল তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে এনসিপি নেতাকর্মীদের উপর হামলায় ছাত্রদলের কেউ সম্পৃক্ত নয়, দাবি জেলা ছাত্রদল নেতাদের। নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। কয়েক কদম যেতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মুহূর্তেই মানবঢাল হয়ে নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে নিরাপত্তা দেয় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। আহত হন অন্তত 4 জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, আইনমন্ত্রীর নির্দেশে এনসিপি নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে ছাত্রদল। আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। এবং আমরা মনে করি যে ডিরেক্টলি আইনমন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন, এনসিপির উপর হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়। আমি শুধু শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওখানে নাসির উদ্দিন পাটোয়ারি নামাজ পড়বে বা একটা প্রোগ্রাম আছে ওদের, ছাত্রদলের সাথে জড়িত না ভাই। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সিলেটে ছিনতাইকারী ছুরিকাঘাতে প্রাণ গেছে এক র্যাব সদস্যের। দুপুরে কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে নগরীর কেন ব্রিজ এলাকা থেকে ধাওয়া দেন তারা। বাপ্পি ধাওয়া খেয়ে থানার রোড হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা র্যাব সদস্য কনস্টেবল ইমন আচার্য তাকে ধরার চেষ্টা করেন। এক পর্যায়ে বাপ্পি তাকে ছুরিকাঘাত করে। উদ্ধার করে ইমনকে নেওয়া হয় ওসমানী মেডিকেলের আইসিইউতে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত বাপ্পিকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাই সহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ওই ব্যক্তি ছিনতাইকারী, মাদকসেবী এবং অন্যান্য অপরাধের সাথে সম্পৃক্ত। তাকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরি, সেই ছুরিটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী এখন তার সরোথাল করা হবে, তারপর ময়নাতদন্ত হবে, আর তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর নিয়মিত মামলা রুজু হবে। তাকে আমরা পরবর্তীতে আদালত সোপর্দ করব। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সিলেট থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এই ঘটনায় মামলা হয়েছে কিনা, পুলিশ কি বলছে? শাওন, দেখুন, খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা। কারণ নিহত ইমন আচার্য তিনি কিন্তু আসলে তখন সাদা পোশাকেই ছিলেন এবং তিনি তখন আসলে ডিউটিতে ছিলেন না। তিনি মূলত এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন তখন একজন যখন দেখলো পুলিশ আসলে একজন অপরাধীকে আসলে চেস করছে বা ধরার চেষ্টা করছে, তখন তিনি তার দায়িত্ববোধের জায়গা থেকে আসলে এই অপরাধীকে ধরার চেষ্টা করেছিলেন এবং তখনই সেই অপরাধীর হাতে থাকা যে ছুরি, সেই ছুরি তার বুকের ডান পাশে আসলে সেই অপরাধী আঘাত হানে এবং সেই ছুরি আঘাতেই তিনি আসলে মারা যান। তবে এখন পর্যন্ত আসলে আইনি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো হচ্ছে। কিছুক্ষণ আগে, অর্থাৎ আমাদের এই লাইভ শুরু হতো 10 থেকে 15 মিনিট আগে, আইসিইউ থেকে তার যে মরদেহ, সেই মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে এবং সেখান থেকে আসলে পরবর্তী সময়ে তার যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তের কাজটুকু শেষ হবে এবং এরপরই মূলত যে মামলা বা তার ইতিমধ্যে যে তার স্বজনরা চট্টগ্রামের হাটহাজারী থেকে রওনা দিয়েছেন, তারা এখানে আসবেন। তারা
আমরা সেখানে আসার পরে মূলত মামলা বা অন্যান্য যে কাজ সেই কাজগুলো অনুষ্ঠিত হবে এবং এর বাইরে আসলে ইতিমধ্যে পুলিশ সেই যে অভিযুক্ত যে বাপ্পি সেই বাপ্পিকে ইতিমধ্যে পুলিশ আটকও করেছে এবং তার বিরুদ্ধে অতীতেও আসলে নানা অপরাধমূলক আসলে কাজের রেকর্ড পুলিশের কাছে আছে, মন্টি পুলিশ আমাদেরকে জানিয়েছে। বা এই বাপ্পি বা এই যে এই চক্রের অর্থাৎ ছিনতাইকারী বা মাদকসেবী যে চক্রটি রয়েছে সেই চক্রের সাথে আরও কারা জড়িত আছে সেই বিষয়গুলো আসলে পুলিশ এখন তদন্ত করছে বা খুঁজছে। অর্থাৎ পুলিশের যে অন্যান্য যে কাজ সেই কাজগুলো চলছে, তবে এখন পর্যন্ত মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাবিল, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে শিশু কিশোরদের সংগঠন খেলাঘর আসরের উদ্যোগে ছিল এই কর্মসূচি। বক্তারা বলেন, শিগগিরই রামিসা হত্যাকাণ্ডে জড়িতদের সাজা দিতে হবে। শিশু আসিয়া হত্যার বিচার নিম্ন আদালতে দ্রুততম সময়ে হলেও দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে ঝুলে আছে। রামিসা হত্যাকাণ্ডে এমন ঘটনার পুনরাবৃত্তি মেনে নেওয়া হবে না। সকল শিশুর উপর নিপীড়ন এবং হত্যার বিচারের দাবিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। শিশু সংগঠকদের পক্ষ থেকে বলতে চাই, শিশুদের সুরক্ষার জন্য একটি আলাদা আইন তৈরি হোক। জয়পুরহাটে 12 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, শিশুটির মা বাসার পাশে একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন, আর লিটন পেশায় রিকশা চালক। কয়েকদিন আগে মা কাজে গেলে ঘরে একা থাকার সুযোগে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে লিটন। বিষয়টি কাউকে না জানাতে ভয় ভীতিও দেখায়। পরে সোমবার আবারও লিটন শিশুটির কাছে যাওয়ার চেষ্টা করলে মায়ের কাছে পূর্বের সবকিছু বলে দেয় ভুক্তভোগী। বিষয়টি জানাজানির পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সামাজিক সম্মানের ভয় দেখিয়ে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু গতরাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় মামলা করেন শিশুটির মা। মাগুরার শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় বিচার শুরুর 1 মাসের মধ্যে রায় হলেও 1 বছরেও কার্যকর করা যায়নি আসামি হিটু শেখের ফাঁসি। অপরাধীর সহযোগী 3 জনকে আগেই বেকসুর খালাস দিয়েছেন আদালত। আইনজীবীরা বলছেন, বিষয়টি উচ্চ আদালতে থাকায় এখনই ফাঁসির কাষ্ঠে ঝোলানো যাচ্ছে না অপরাধীকে। পরিবার ও স্বজনরা বলছেন, অপরাধীদের সাজা নিশ্চিত করা না গেলে শিশুদের উপর পাশবিক নির্যাতন চলতেই থাকবে। না, মেয়েটা তো বড় বুদ্ধি হয়নি, কেবল 7 বছর যে 8 বছর পড়েছে। আমি ধরেন ওই সময় মারা গেল, তো অনেকেই অনেক কিছু করলো, অনেক আন্দোলন করলো, ছাত্রছাত্রীরা অনেক পরিশ্রম করছে আমার মনির জন্য, কিন্তু সেই পরিশ্রম বিফলে গেছে। সন্তানহারা মায়ের চোখের জল শুকিয়ে গেছে। বিচার প্রার্থী আয়েশা বেগমের আরতি রূপ নিয়েছে ক্ষোভ আর হতাশায়। মাগুরার ছোট্ট আসিয়ার কথা মনে আছে নিশ্চয়ই। বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে 2025 সালের 5 মার্চ রাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল শিশুটি। বোনের শ্বশুর হিটু শেখের লালসায় ক্ষতবিক্ষত হয় ছোট্ট শরীর। গোটা দেশ স্রষ্টার কাছে ফরিয়াদ জানিয়েছিল, সুস্থ হয়ে যেন আবারও মায়ের কোলে ফিরে যেতে পারে সে। তার হয়নি। 7 দিন পর হাসপাতালে মারা যায় আসিয়া। এরপর ধীরে ধীরে বহু সময় গড়িয়েছে। পুলিশ হিটু শেখ ও তার 2 ছেলে এবং স্ত্রীকে গ্রেফতারও করে। পরে আদালতে বেকসুর খালাস পায় 2 ছেলে ও স্ত্রী। সেই বছর 17 মে ফাঁসির রায় হয় হিটু শেখের, কিন্তু সেই রায় কার্যকর হয়নি এখনো। দোষীরাও খালাস পেয়ে গেল, আবার তারে যে মাগুরা আদালতে রায় দিল সেটাও কার্যকর করলো না। সরকার এইভাবে যে কাজ করতেছে, এই কাজগুলো ঠিক যাতাই কিছুদিন জেল খেটে খুনি বের হয়ে যাবে, কোন এক ফাঁকে এটা হারিয়ে যাবে। দীর্ঘ 1 বছরেরও বেশি সেই রায় কার্যকর হয়নি। আমরা আমাদের সবার দাবি, এই ধরনের ধর্ষণ এবং এই ধরনের ঘৃণ্য অপরাধজনক কর্মকাণ্ডের শাস্তিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হলে আজকে এই রামিসা হত্যার এই বিষয়টা হয়তো আমাদের দেখতে হতো না। কেন কার্যকর করা যাচ্ছে না ফাঁসির রায়? আইনজীবীরা জানালেন, আসামি পক্ষের আপিল উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়, তাই কার্যকর হচ্ছে না মৃত্যুদণ্ড। ডেথ রেফারেন্সের জন্য মহামান্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করা হয়। ইতিমধ্যে উক্ত মকদ্দমার সাজাপ্রাপ্ত আসামি বিজ্ঞ মহামান্য হাইকোর্টে অ্যাপিল দাখিল করেছেন। মকদ্দমাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টে অপেক্ষমান। শিশু ধর্ষণ ও হত্যা বন্ধে বিচারের পাশাপাশি রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। আমার মনে ফাঁসি দিয়ে মারছে ওরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
মরদেহ, সেই মরদেহটি সিলেট এমএজ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে এবং সেখান থেকে আসলে পরবর্তী সময়ে তার যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্তের কাজটুকু শেষ হবে এবং এরপরই মূলত যে মামলা বা তার ইতিমধ্যে যে তার স্বজনরা চট্টগ্রামের হাটহাজারী থেকে রওনা দিয়েছেন তারা এখানে আসবেন। তারা সেখানে আসার পরই মূলত মামলা বা অন্যান্য যে কাজ, সেই কাজগুলো অনুষ্ঠিত হবে এবং এর বাইরে আসলে ইতিমধ্যে পুলিশ সেই যে অভিযুক্ত যে বাপ্পি, সেই বাপ্পিকে ইতিমধ্যে পুলিশ আটকও করেছে এবং তার বিরুদ্ধে অতীতেও আসলে নানা অপরাধমূলক আসলে কাজের রেকর্ড পুলিশের কাছে আছে। মন্ত্রী পুলিশ আমাদেরকে জানিয়েছে বা এই বাপ্পি বা এই যে এই চক্রের অর্থাৎ ছিনতাইকারী বা মাদকসেবী যে চক্রটি রয়েছে, সেই চক্রের সাথে আরও কারা জড়িত আছে সেই বিষয়গুলো আসলে পুলিশ এখন তদন্ত করছে বা খুঁজছে। অর্থাৎ পুলিশের যে অন্যান্য যে কাজ, সেই কাজগুলো চলছে, তবে এখন পর্যন্ত মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শাওন। নাবিল, ধন্যবাদ আপনাকে। সুন্দরবনে জেলে আমিনুর রহমান নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে খুলনায়। নিহতের পরিবার ও বন বিভাগের পক্ষ থেকে আলাদা দুটি মামলা হয়। জেলে আমিনুরকে গুলি করে হত্যার অভিযোগ এনে তার ভাতিজা অলিউল্লাহ গাজী বাদী হয়ে খুলনার কয়রা থানার একটি মামলা করেন। এতে বন বিভাগের খুলনা রেঞ্জের নলিয়ান ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন, পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামীম রেজা সহ অজ্ঞাত 9 থেকে 10 জনকে আসামি করা হয়। অন্যদিকে সরকারি কাজে বাধা, হামলা ও মারপিটের অভিযোগে বন বিভাগের পক্ষ থেকে ফরেস্টার মুক্তাদির বাদী হয়ে একই থানায় আলাদা একটি মামলা করেন। এতে আসামি করা হয় নিহত জেলে আমিনুর ও ওয়াইস করণী সহ অজ্ঞাত আরও 2 জনকে। পুলিশ বলছে মামলা দুটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গত 18 মে সুন্দরবনের খুলনা রেঞ্জের পাটকোস্টা এলাকায় আমিনুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের 2500-এ ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বৃহস্পতিবার রাতে 2500 উপজেলার বিনাইয়ের চর মাদ্রাসা মাঠে ওসমান গনির জানাজায় অংশ নেন তিনি। এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, হত্যাকারীরা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এর আগে বুধবার রাতে ওসমান গনিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জানাজা শেষে টিনের চর কবরস্থানে সমাহিত করা হয় ওসমান গনিকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কাল ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালে উদ্বোধন করবেন 3 দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বইমেলার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাজ রব বিরাজ করছে ত্রিশাল জুড়ে। সরকারি নজরুল একাডেমি মাঠ জুড়ে চলছে ব্যস্ততা। বিশাল প্যান্ডেল নির্মাণ, মঞ্চ সাজানো সহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরের শুরুতে বৈলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। সফরকে ঘিরে থাকছে রাজনৈতিক কর্মসূচিও। সেখানে নজরুল জয়ন্তী উদ্বোধন করবেন এবং তারপরে বিকেলে এই অডিটোরিয়ামেই এই ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপির এবং অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদের সাথে প্রায় 5 শতাধিক নেতাদের সাথে তিনি সেখানে মত বিনিময় করবেন। পুলিশ সহ বিজিবি, র্যাব এবং অন্যান্য সিকিউরিটি ফোর্সেস এখানে ডিপ্লয় থাকবে এবং আমাদের রাস্তা থেকে, আমাদের যত সীমানা থেকে প্রত্যেকটা ভেন্যুতে, প্রত্যেকটা রুপটপে আমাদের পোশাকে পুলিশের সাথে সাথে সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ আমাদের নিয়োজিত থাকবে। অল্প সময়ের মধ্যে ঈদযাত্রা নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং হলেও এবার স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা হবে, এমনটা বলেছেন সড়ক, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সেখানে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় 3 দিনের মধ্যে 2.5 কোটি মানুষের বাড়ি ফেরা এবং কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করা খুবই চ্যালেঞ্জের। তবে আবহাওয়া অনুকূল এবং জনগণ সচেতন থাকলে ঈদযাত্রা নির্বিঘ্ন হতে পারে। এর আগে কুমিল্লা জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিহতদের পরিবার এবং আহতদের মধ্যে 4,89,00,000 টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়।
যানবাহন যা আছে এটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় 3 দিনের মধ্যে এটাকে একেবারে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। পূর্ব ঘোষণা ছাড়াই লালমনিরহাটে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের পর বিজিবির কঠোর প্রতিবাদের মুখে তা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায় কাঁটাতারবিহীন এলাকায় জমি চিহ্নিত করতে খুঁটি স্থাপন শুরু করে বিএসএফ ও ভারতীয় গ্রামবাসী। বিষয়টি আগে অবগত না করায় এই ঘটনার প্রতিবাদ জানায় বিজিবি। পরে দুঃখ প্রকাশ করে খুঁটি সরিয়ে নেয় বিএসএফ। এদিকে ভোরের দিকে কলসির মুখ সীমান্তে ভারত থেকে একদল চোরা কারবারি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে গেলে ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। পরে আবারও ভারতের অভ্যন্তরে চলে যায় চোরা কারবারিরা। দর্শক, কোরবানির পশুর হাটের আরো খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজশাহীর খবর জানবো, তারেক মাহমুদ যুক্ত হচ্ছেন। তারেক, হাটে বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি বক্তব্য? শাওন, রাজশাহীর যে তাহেরপুর হাট রয়েছে সেই তাহেরপুর হাটে কিন্তু বেচা কেনা একদমই জমজমাট দুপুরের পর থেকে, এবং এই তাহেরপুর হাটে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ক্রেতা বিক্রেতা এবং গরুর যে সরবরাহ সেটি আমি দেখতে পাচ্ছি। দুপুর গড়াতে না গড়াতেই কিন্তু ক্রেতা বিক্রেতাদের যে এই ভিড়ে কিন্তু জমজমাট হয়ে ওঠে এই তাহেরপুরের হাট। এবং হাটে বড় গরুর তুলনায় ছোট মাঝারি গরুর যে চাহিদা সেটি কিন্তু বেশি। হাটে 2 থেকে 3 মনের যে গরু সেগুলো বিক্রি হচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, মাঝারিগুলো 3 থেকে 4 মনের গরু 1 লাখ থেকে 1,20,000 এবং 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এবং বড় 4 থেকে 6 মনের যে গরু সেই গরুগুলো কিন্তু বেশি দাম, সেই গরুগুলো বিক্রি হচ্ছে 1.5 থেকে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকার মধ্যে। এবং হাটে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই হাটে কিন্তু যারা ক্রেতা তারা কিনতে আসছে তারা গরুর দাম বেশি বলছেন, এবং যারা বিক্রেতা তারা বলছেন যে গরুর দাম এবার কিছুটা বেশি। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এবং রাজশাহীর এই তাহেরপুর আমি যতটুকু দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত রাজশাহীর সিটি হাট এবং তাহেরপুর হাটে সব থেকে যে পশুর যে সরবরাহ সেটি বেশি থাকে, ক্রেতা বিক্রেতার যে সমাগম সেটি থাকে। এবং এই হাটে রাজশাহী বাদেও ঢাকা এবং চিটাগংয়ের যারা ব্যাপারী রয়েছেন তারা আসেন, এবং এই হাটে বড় সাইজের যে গরুগুলো রয়েছে 8 দাঁতের যে গরুগুলো সেগুলো কিন্তু পাওয়া যায়। এবং এই গরুর চাহিদাগুলো কিন্তু সব থেকে বেশি ঢাকার ব্যাপারী, চিটাগংয়ের ব্যাপারী সহ দেশের বিভিন্ন বিভাগের যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু এই গরুগুলো কিনে নিয়ে যান। এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে হাটে ক্রেতার সংখ্যা বেশি, পশুর সংখ্যা কিন্তু কমে এসেছে। প্রায় কিন্তু অর্ধেকের মতো গরু বিক্রি হয়ে গেছে এর মধ্যে। এবং যারা দাম দরে কিন্তু মিলেনি, অনেকে কিন্তু গরু বাসাতেও নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি নিচ্ছেন। এবং এখন পর্যন্ত যতটুকু দেখছি যে ক্রেতারা তাদের যে পছন্দের গরু সেই গরুটি কেনার জন্য কিন্তু যারা বিক্রেতাদের সাথে এখন পর্যন্ত দাম দর করছেন। এবারেও রাজশাহীর যে তাহেরপুর হাট, সিটি হাট, বানেশ্বর হাট, আরও কয়েকটি হাট কিন্তু রয়েছে। আজকে যাদের গরু বিক্রি হয়নি তারা হয়তো আগামী হাটগুলোতে এই গরুগুলো কিন্তু আজকে যাদের বিক্রি হয়নি তারা কিন্তু সেই গরুগুলো বিক্রি করবেন। এবং এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহীর এই তাহেরপুর হাটে বেচা কেনা এখন পর্যন্ত জমজমাট, এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই হাটটি থাকবে। এবং আজকে যাদের গরু বিক্রি হবে না তারা আগামীতে সিটি হাট, বানেশ্বর হাট এবং অন্য হাটে কিন্তু গরুগুলো তুলবেন। এই তাহেরপুরেও কিন্তু আরও একটি হাট রয়েছে। শাওন, অনেক ধন্যবাদ তারেক আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী খুলনা থেকে সঙ্গে আছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, আমরা রাজশাহীর খবর জানছিলাম, বেশ বেচাকেনা জমে উঠেছে সেখানে। একটু খুলনার খবর জানতে চাই, গরুর দাম সম্পর্কেও জানবো আপনার কাছ থেকে। শাওন, খুলনার যে হাটগুলো রয়েছে কোরবানির পশুরাত, সব হাটগুলোই এখন ক্রেতা বিক্রেতাদের হাক ডাক, এবং পশুর সমাগমে সব হাটগুলো কিন্তু অন্যরকম পরিবেশ, যেখানে এসে মানুষ তার সাধ্যের মধ্যে কোরবানির জন্য পছন্দের পশুটি তারা কিন্তু ক্রয় করছে। আমরা রয়েছি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর পশুর হাটে। দেখতে পাচ্ছেন একটি বড় ধরনের হাট, যেখানে সব ধরনের গরু কিন্তু এখানে আনা হয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত। তবে ছোট গরুগুলোর বরাবরই চাহিদা বেশি, যে গরুগুলোর বিশেষ করে 1 লাখের নিচে বা কিছু উপরে দাম রয়েছে, অর্থাৎ 70-80 হাজার থেকে শুরু করে 1,10,000, 1,20,000 পর্যন্ত।
অপরদিকে এর থেকে যে বড় পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, আমরা দেখেছি 1.5 লাখ 2 লাখ টাকাও কিন্তু পশু বিক্রি হচ্ছে। তবে আপনাকে বলে রাখি, যেহেতু খুলনার সর্বশেষ হাটটি হয় খুলনা নগরীর জোড়া গেট, যেটি সিটি কর্পোরেশন আয়োজন করে থাকে, অর্থাৎ এইসব হাটে যারা পশু সংগ্রহ করছে, কেউ কোরবানির জন্য কিনছে, আবার কিছু ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন গ্রাম অঞ্চলের হাট থেকে নিয়ে জোড়া গেটে তারা বিক্রি করে। আমরা অনেক মানুষের সঙ্গে এমন কথা বলেছি, প্রতি বছরই এই জিনিসটা আমরা দেখতে পাই, যারা বাড়িতে থেকে যে কৃষকরা 1-2টি করে পশু প্রতি বছর উৎপাদন করে সেটি তারা কেনে, একইভাবে হাট থেকে পশু কিনে পরবর্তীতে তারা বিক্রি করে। অর্থাৎ মধ্যস্বত্ব এক ধরনের ভোগী কিন্তু বরাবরই আমরা দেখতে পাই খুলনার বাজারগুলোতে, সেটির এবারও ব্যত্যয় ঘটেনি। এবং সব মিলে কিন্তু এখনো পর্যন্ত যে পশুগুলো রয়েছে, পর্যাপ্ত পশু আমরা দেখতে পাচ্ছি, এবং এই হাটে 2 সহস্রাধিক পশু ইতিমধ্যে বিক্রি হয়েছে আমরা দেখেছি, এবং ছোট বড় সব ধরনের পশু বিক্রি হয়েছে। এবং যেহেতু আরও কয়েকদিন হাতে আছে কুরবানির ঈদের, সে কারণে সকলে মনে করছে যে এবারেও অন্যান্য বারের মতো পশুর সংকট হবে না, তবে শেষ সময় যদি ইন্ডিয়ান পশু চলে আসে কোনোভাবে, সেটি আসলে খামারি যারা উৎপাদনকারী কৃষক রয়েছে প্রান্তিক পর্যায়ে, তারা এক ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তাই বরাবরই দাবি তুলেছে যে ইন্ডিয়ান পশু যেন না আসে, দেশীয় যে সমস্ত পশু রয়েছে সেগুলো সম্ভব, এবং জেলা প্রশাসন এবং ওখান থেকে জানিয়েছে পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে। শাওন, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।